তো দেখো আমরা কতদিন পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা শুরু করছিলাম। আমি আরেকটু রিক্যাপ করে দিই, যেহেতু তোমরা যদি নতুন আসছো এই তিনজন, এখন এর মধ্যে দুইজনই যদি পড়া না হলো আসলে সমস্যা। তাহলে আমি একটু রিক্যাপ করে নিই, অল্প একটু রিক্যাপ করবো, জাস্ট 5 মিনিট। পর্যায়বৃত্ত গতি, দেখো আমাদের নরমালি গতি কত প্রকার ছিল? দুই প্রকার ছিল। একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত নয় এমন গতি। আবার পর্যায়বৃত্ত গতিটাও দুই প্রকার, স্পন্দন গতি। একটা হচ্ছে স্পন্দন গতি আর একটা হচ্ছে স্পন্দন নয় এমন গতি। স্পন্দন গতিটাও দুই প্রকার ছিল, একটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি আর একটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন নয় এমন গতি। এগুলো আমি গতদিন লিখে দিয়েছিলাম, তোমরা যদি ভিডিওটা সামনে দেখতে পারো তাহলে একটু দেখে নিও। 26 মিনিটের ভিডিও, বেশি না, বুঝতে পারছো? আর শীট দিয়ে দিব, শীটে ওই লেখাগুলো আসছে আলটিমেটলি। তো আমি সংজ্ঞাটা সহজ কালকে লিখে দিয়েছিলাম। তো আমি জাস্ট পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা একটু বুঝাই দিই। পর্যায়বৃত্ত গতি, দেখো পর্যায়বৃত্ত গতিটা কি ছিল? শাফিন বলো তো। পর্যায়বৃত্ত গতি একক সময় এবং একই ডিরেকশনে চলে। একক সময়ে নির্দিষ্ট সময়, দেখো একটা বস্তু যদি এমন ভাবে চলে যে তার গতিপথটা একটা ফিক্সড পথ হয়, তার গতিপথটা কি একটা ফিক্সড পথ, সে প্রতিবার একই পথে একই সময়ে অতিক্রম করে, তাহলে তার গতিকে বলবো হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি। এখন চিন্তা করো, সে প্রতিবার এই সার্কেলটা অনুসরণ করতেছে, এবং ধরো এই বস্তুটা এই সার্কেলটা এই সম্পূর্ণ সার্কেল ঘুরে আসতে তার সময় লাগে হচ্ছে 1 মিনিট, এবং প্রতিবারই যদি সে 1 মিনিট সময় নেয় তাহলে তার গতিটাকে আমরা কি বলবো বলো তো? পর্যায়বৃত্ত গতি। তো সংজ্ঞাটা লিখে দিছিলাম, আপাতত আর লিখে দিতেছি না। এরপর আসো পর্যায়বৃত্ত গতির জন্য এটা কি পথটা কি সার্কুলার বা ম্যান্ডেটরি কিনা বলো? না, ম্যান্ডেটরি। খেয়াল করো, তোমার এরকম একটা বস্তু যদি এখান থেকে চলা শুরু করে, তাহলে দেখো বস্তুটা প্রতিবারই যদি এই আয়তাকার পথটা সে অনুসরণ করে এবং এখান থেকে সে ঘুরে এসে আবার এখানে আসতে যদি তার প্রতিবারই একই সময় লাগে, ধরো এখান থেকে এখানে ঘুরে আসতে তার সময় লাগতেছে 15 সেকেন্ড লাগতেছে, প্রতিবারই যদি সে 15 সেকেন্ড সময় নেয় এবং প্রতিবারই যদি সে একই পথ অনুসরণ করে এই পথটা ঘুরে আসে, তাহলে তার গতিকে আমরা কি বলতে পারবো? পর্যায়বৃত্ত গতি। এবার আসো, তোমার পর্যায়বৃত্ত গতিটা যে কোনো একটা র‍্যান্ডম পথেও হইতে পারে। ধরো একটা বস্তু এখান থেকে চলা শুরু করলো এবং সে প্রতিবারই এই পথটাই ঘুরে আসে, ঘুরে আসতে প্রতিবারই একই সময়, ধরো এই পথটা সে 100 বার ঘুরে, 100 বার ঘোরার জন্য প্রতিবারই সে 12 সেকেন্ড করে সময় নিচ্ছে, এবং প্রতিবারই যদি সে 12 সেকেন্ড সময় নেয় এবং প্রতিবারই যদি একই পথ অনুসরণ করে, তাহলে তার গতিকে আমরা কি বলতে পারবো বলো তো? পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারছো? এরপর আসো, পর্যায়বৃত্ত গতি আবার ছিল দুই প্রকার ছিল, একটা হচ্ছে স্পন্দন গতি আর একটা হচ্ছে কি বলতো? স্পন্দন নয় এমন গতি। তো দেখো স্পন্দন গতিটা কি? দেখো ধরো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে সে এখান থেকে চলা শুরু করে, এখান থেকে চলে এখান থেকে ঘুরে আবার এখানে ফেরত আসতে সে প্রতিবারেই ধরো 20 সেকেন্ড করে সময় নেয়, 20 সেকেন্ড বেশি হয়ে যায়, ধরো প্রতিবারই সে 4 সেকেন্ড করে সময় নেয়। বুঝতে পারছো? এখান থেকে একটা বস্তু চলা শুরু করে চলে এই সম্পূর্ণ পথ ঘুরে এখানে আসতে কতটুকু সময় নেয়? প্রতিবারে 4 সেকেন্ড সময় নেয়, এবং সে প্রতিবারই একই পথ ঘুরে আসে, তাহলে এই বস্তুটার গতিটাকে কি আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারবো না? এখন আসলো, সে কি করলো? গতিপথের এই যে অর্ধেক পথ, এই যে এতটুকু সে অতিক্রম করলো, বুঝতেছো? করার পর সে কি করলো? এই পথে না গিয়ে বাকি অর্ধেক, দেখো এখান থেকে এখানে তার যাইতে সময় কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড লাগার কথা, যদি সম্পূর্ণ পথ যাইতে তার 4 সেকেন্ড লাগে, তাহলে এতটুকু অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? 2 সেকেন্ড। তাহলে সে এখান থেকে এখানে গেল 2 সেকেন্ডে, আবার ধরো সে বাকি যে 2 সেকেন্ড আছে, বাকি 2 সেকেন্ডে এই দিকে না যে এই যে এই দিকে ব্যাক করে, বুঝতেছো? তো যাই হচ্ছে তোমার এই যে এই পথটায় আবার ব্যাক করে হচ্ছে একই পথে ব্যাক করে, তাহলে তার গতিটাকে দেখো, এটা কি পর্যায়বৃত্ত গতি হবে কিনা আমাকে আগে এটা বলো। পর্যায়বৃত্ত গতি হবে, কারণ দেখো সে প্রতিবার এখান থেকে এখানে যায় আবার এখান থেকে এখানে আসে, সময় কতটুকু লাগে বলো তো? প্রতিবারই 4 সেকেন্ড লাগে। দেখো এখান থেকে এখানে যেতে 2 সেকেন্ড, আবার ব্যাক করতে 2 সেকেন্ড, প্রতিবারই কত সেকেন্ড করে লাগতেছে? 4 সেকেন্ড করে সময় লাগতেছে। এখন আসো, সে যে তার পর্যায়কাল, এই যে 4 সেকেন্ডে আমরা কি বলতে পারি বলো তো? পর্যায়কাল। তাহলে সে তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেছে,
বাকি অর্ধেক সময় দেখো পথটা কিন্তু একই আছে, কিন্তু বিপরীত দিকে যদি ফেরত আসে তাহলে তার গতিকে কি বলবো? স্পন্দন গতি। বুঝতে পারছো? তাহলে স্পন্দন গতির সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, যে কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার গতি যদি এমন হয় তার পর্যায়কালের অর্ধেক সময় এক পথে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফেরত আসে, তাহলে ওই বস্তুর গতিকে বলবো হচ্ছে স্পন্দন গতি। এটা কি বলা যায়? বুঝতে পারছো এটা? তো এটা সংজ্ঞাটা গতদিন লিখে দিয়েছিলাম, তোমরা একটু দেখে লিখে নিও, অথবা শিটে আমার না শিটে নাই, তোমরা দরকার হলে বই থেকে একটু লিখে নিও, আমি এখন আর এটা টাইম ওয়েস্ট করতেছি না। তো সংজ্ঞাটা কি কেউ বলতে পারবে আমাকে? তোমরা দুজনে একজন এই স্পন্দন গতির সংজ্ঞাটা। কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার গতিগত বিপরীত দিকে থাকে, এমন গতিকে স্পন্দন গতি বলে। একই পথে বিপরীত দিকে ফেরত আসে, তাহলে তার গতিকে কি বলবো? বলছো স্পন্দন গতি। বুঝতে পারছো এটা? তাহলে খেয়াল করো, স্পন্দন গতি হওয়ার জন্য তোমাকে অবশ্যই আগে পর্যায়বৃত্ত গতি হইতে হবে, তাই না? এখন আসো যে রাফি কি বুঝছো না এটা? এখন আসো স্পন্দন গতি সেটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, আরেকটা কি বলতো? সরলসন্ধিত স্পন্দিত নয়। এটাকে তুমি বলতে পারো দমিত স্পন্দন গতি। তো দেখো আমরা এটা নিয়ে পড়বো না, আমরা মেইনলি পড়বো হচ্ছে এটা নিয়ে সরল ছন্দিত স্পন্দন গতি। এটা ইংলিশ টার্মটা তোমরা একটু মনে রাখিও, সিম্পল হারমোনিক মোশন। এবার আসো এটাকে আমরা সংক্ষেপে এইচএইচএম বলবো। তাহলে এই চ্যাপ্টারে যতবার আমি এইচএইচএম বলবো ততবার তোমরা বুঝে নিবা যে আমি সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে আলোচনা করতেছি। বুঝতে পারছো? তো এইচএইচএম গতি। এবার আসো এইচএইচএম গতি কি? আচ্ছা আমাকে আগে একটা জিনিসের উত্তর দাও, তোমার এইচএইচএম গতি হওয়ার জন্য তাকে অবশ্যই আগে স্পন্দন গতি হইতে হবে, স্পন্দন গতি হওয়ার জন্য আবার তাকে কি হইতে হবে? পর্যায়বৃত্ত গতি। তাহলে আমি বলতে পারি না সকল এইচএইচএম গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আর সকল এইচএইচএম গতি হচ্ছে তোমার স্পন্দন গতি। বুঝতে পারছো? তাহলে এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? জাস্ট সংজ্ঞাটা আমি বলি। সংজ্ঞাটা হচ্ছে আগে একটু বলে নিই, তারপর বুঝাই দিব। সংজ্ঞাটা হচ্ছে যে যেসব স্পন্দন গতি সম্পন্ন বস্তু তোমার হুকের সূত্র মেনে চলে তারাই হচ্ছে তোমার সরল ছন্দিত স্পন্দন গতি। বুঝতে পারছো? তো লিখে রাখো যে যে সকল স্পন্দন গতি সম্পন্ন বস্তু কণা যেসব স্পন্দন গতি সম্পন্ন বস্তু কণা হুকের সূত্র মেনে চলে তাদের গতিকে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি বলে। এবার আমরা প্রথমে হুকের সূত্রটা কি একটু বোঝার ট্রাই করি। আচ্ছা দেখো হুকের সূত্রটা ছিল F সমানুপাতিক হচ্ছে -y। এবার চলো আমরা স্পন্দন গতিটা একটু দেখি। দেখো এটাকে আমরা বলতেছি না যে সরল ছন্দিত স্পন্দন গতি, এই গতিটা নরমালি সরল পথে হয়ে থাকে। বুঝতেছো? এই গতিটা কোন পথে হবে? নরমালি কমন জায়গায় হচ্ছে তোমার সরল পথে হয়ে থাকে। দেখো এটা কিভাবে হয়, তোমার ধরো এই একটা বস্তু কণা এখান থেকে এখানে যায় হচ্ছে তোমার ধরো 2 সেকেন্ডে যায়, আচ্ছা ধরো 3 সেকেন্ডে যায়, আবার এখান থেকে এখানে ব্যাক করে হচ্ছে আবার 3 সেকেন্ডে। বুঝতে পারছো? এই একটা বস্তু এখান থেকে এখানে যাচ্ছে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে, আবার এখান থেকে এখানে ব্যাক করতেছে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে ব্যাক করতেছে। তাহলে এই বস্তুটার যে গতিটা আছে, ধরো প্রতিবারই সে এই পথটা 100 বার করলে প্রতিবারই সে এরকম 3 সেকেন্ডটা মেইনটেইন করতেছে, তাহলে এই বস্তুর গতিকে কি আমি স্পন্দন গতি বলতে পারবো? দেখো সে তার পর্যায়কালের অর্ধেক সময় এক পথে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে সে ফেরত আসতেছে। বুঝতেছো? তাহলে এই বস্তুর গতিকে আমরা কি বলতে পারবো? স্পন্দন গতি। এখন খেয়াল করো এই স্পন্দন গতিটাকে আমরা তখনই সরল ছন্দিত স্পন্দন গতি বলতে পারবো যদি এই বস্তুটা এই হুকের এই সূত্রটা মেনে চলে। তাহলে চলো এই হুকের সূত্রটা বলতে কি বোঝাচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো একটা বস্তু যদি এখান থেকে এদিকে যায় আবার এখান থেকে এখানে ব্যাক করে, যে মধ্যবিন্দু যেটা আছে
একে বলা হয় হচ্ছে সাম্যাবস্থা। এবার এইটা যদি সাম্যাবস্থান হয়, হুকের সূত্রটা বলতেছে যে এই যে y দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার সাম্যাবস্থান থেকে দূরত্ব। y কি বলতো সাম্যাবস্থান থেকে দূরত্ব। এখন আসলে ধরো এখানে একটা বস্তু আছে, বোর্ডে থাকবে সবাই, এই যে ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটা সাম্যাবস্থান থেকে যত দূরে যাচ্ছে এই ফোর্সের ভ্যালুটা কি হচ্ছে বলতো তত বৃদ্ধি পাচ্ছে না। দেখো বস্তুটা সাম্যাবস্থান থেকে যত দূরে যাচ্ছে ফোর্সের ভ্যালুটা কি তত বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেতে পেতে এখানে যে ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। আর সাম্যাবস্থান থেকে দূরত্ব যত কমে ফোর্সের ভ্যালুটা কি তত কমে যায়, এবং এখানে এসে ফোর্সটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। চলো এটা একটা রিয়েল লাইফ एग्जांपल দিই, এরকম যে মাইনাস দাও, মাইনাসটা বোঝাচ্ছি। এবার ধরো এটা একটা স্প্রিং, ধরো স্প্রিংটা তুমি যদি নরমালি ছেড়ে দাও, এভাবে যদি রেখে দাও, তাহলে স্প্রিংটা একটু প্রথমে দুলবে, দুলে একটা পজিশনে এসে স্প্রিংটা স্থির হয়ে যাবে না। এই পজিশনটাকে আমরা কি বলি বলতো, সাম্যাবস্থান। এখন আসো তোমরা কি কখনো স্প্রিং অথবা তোমরা রাবারকে তো টানার অভিজ্ঞতা আছে, এই যে বিভিন্ন প্যাকেটের মধ্যে যে রাবারগুলো থাকে ওগুলো টানছো না? দেখো হ্যাঁ, তো রাবার ব্যান্ডগুলো এই সময় টানবা, দেখবা টানার শুরুতে এটা টানাটা খুব ইজি হয়, তো তুমি যত বেশি টানবা টানাটা কি হয় তত কঠিন হয়। আচ্ছা টানাটা কেন কঠিন হয়? এই রাবারগুলোর ক্ষেত্রে অথবা এই স্প্রিংগুলোর ক্ষেত্রে তুমি সাম্যাবস্থান থেকে একে যত দূরে নিবা তোমার ফোর্সটা কি তত বেশি অ্যাপ্লাই করতে হয়, বুঝতেছো? তো এগুলোর ক্ষেত্রে তুমি চিন্তা করো, এটাকে সাম্যাবস্থান থেকে ধরো এখানে নিছো, এখান থেকে এখানে নিছো, নেওয়ার ক্ষেত্রে তোমার ফোর্সটা অ্যাপ্লাই করা লাগতেছে 1 নিউটন। তুমি এটাকে আরো দূরে নিতে দেখা যাচ্ছে ফোর্সটা ধরো এখান থেকে এখানে নিতে ফোর্সটা অ্যাপ্লাই করা লাগতেছে 2 নিউটন। ফোর্সটা কিন্তু কন্টিনিউয়াস না, যে 1 থেকে 2 হয়েছে এমন না, 1 থেকে 2 হয়েছে 2 থেকে 3 হবে এমন না, ফোর্সটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ডিসকন্টিনিউয়াস না। ধরো তোমার 1 থেকে 1.1 1.2 1.3 এভাবে চেঞ্জ হচ্ছে, বুঝতেছো? তুমি সাম্যাবস্থান থেকে বস্তুটা যত দূরে নিবা তোমার ফোর্সটাও কি তত বেশি অ্যাপ্লাই করা লাগবে, বুঝতেছো? এবার আসো তোমার এখান থেকে এখানে আনতে একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে, এখান থেকে এখানে ফোর্স আসতে একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে। এবার তুমি যদি এই স্প্রিংটাকে ছেড়ে দাও তাহলে কি হবে বলো তো, স্প্রিংটার সাথে সাথে তার সাম্যাবস্থানের দিকে চলে আসবে না? আচ্ছা বলো তো স্প্রিংটা সাম্যাবস্থানের দিকে কেন আসে? দেখো এখানে তুমি যখন স্প্রিংটাকে এই দিকে ফোর্স দিতেছো, হ্যাঁ, তখন স্প্রিং এর মধ্যে বিপরীত দিকে আরেকটা ফোর্স জেনারেট হয়। এই ফোর্সটাকে আমরা কি বলি বলতো, রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল, বুঝতে পারছো? দেখো তুমি স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে যত দূরে নিবা তোমার এই ফোর্সটা কি তত বাড়তেছে, এবং বিপরীত দিকে খেয়াল করো এই রিস্টোরিং ফোর্সটা কি হবে তত বাড়বে, এবং তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছো বিপরীত দিকে ঠিক সেম পরিমাণ ফোর্স এটার মধ্যে জমা হবে। এবার তুমি খেয়াল করো, তুমি যদি এখানে 10 নিউটন ফোর্স এদিক দিয়ে দাও তাহলে বিপরীত দিকেও কত নিউটন ফোর্স জমা হবে, এটা 10 নিউটন ফোর্সই জমা হবে। তো এখানে দেখো তুমি এখানে আমরা যদি এটাকে এফ রিস্টোরিং দেই, এফ আর দেই, তাহলে তোমার সরণটা যত বাড়তেছে এফ আরটাও কি তত বাড়তেছে কিনা বলো? আমাদের খেয়াল করো সাম্যাবস্থা থেকে সরণ যত বাড়তেছে এফ সমানুপাতিক কি ওয়াই বলা যায়। দেখো সরণ যত বাড়তেছে এই ফোর্সটাও তত বাড়তেছে, এবং বিপরীত দিকে এই ফোর্স যত বাড়ে এফ আরটাও কি তত বাড়ে কিনা বলো? এবার আসো তুমি যখন সরণ ঘটাচ্ছ ওয়াই এর ডিরেকশন কোনটা, এটা কিনা বলো? আর রিস্টোরিং ফোর্সের ডিরেকশনটা কোনটা বলো তো? বিপরীত দিকে না, বুঝতে পারছো? তাহলে তোমার সরণের ডিরেকশন একটা আসতেছে, রিস্টোরিং ফোর্সের ডিরেকশন কি আসতেছে আরেকটা আসতেছে। তাহলে এই জন্য তোমার এখানে মাইনাসটা আসে, এফ সমানুপাতিক হচ্ছে মাইনাস অফ ওয়াই, বুঝতে পারছো? এটা তুমি কি ফোর্স দিচ্ছ এটার উপর ডিপেন্ড করতে, এটা তুমি হিসাব করতেছো না, তুমি ক্যালকুলেশন করতেছো যে এটার মধ্যে কি পরিমাণ রিস্টোরিং ফোর্স জেনারেট হয়েছে সেটা হিসাব করতেছো। এই জন্য এখানে একটা মাইনাস আছে, এফ সমানুপাতিক মাইনাস অফ ওয়াই। তো যে সকল বস্তুটা এই সূত্রটা মেনে চলতেছে, মানে সাম্যাবস্থান থেকে যত সরণ ঘটাবা তোমার ফোর্সটাও তত বেশি হবে। এই সূত্রটা যে সকল বস্তুকণার গতি মেনে চলে তাদের গতিকে আমরা কি বলবো বলতো, সরলচলিত স্পন্দন গতি। এটা কি বুঝছো? এগুলা এই চ্যাপ্টারে এগুলা বোঝাটা ইম্পর্টেন্ট, তোমার এগুলা থেকে কখনোই সিকিউ আসবে না, কিন্তু এগুলা বেসিক আর কি। এখান থেকে খেয়াল করো আমি কতগুলো ডিসিশন নিতে পারি।
দেখো এটা ধরো সাম্যাবস্থান। তো সাম্যাবস্থান থেকে তোমার একটা সরল দোলকের কথা চিন্তা করো। তো সরল দোলকটা ধরো এইখানে গেছে। তো সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম যে সরণটা তাকে আমরা কি বলি বলো তো? বিস্তার বলি। বিস্তার বলি কিনা বলো? তাহলে এটা বলছে সাম্যাবস্থান, এটা হচ্ছে বিস্তার অবস্থান। তো বিস্তার অবস্থানের সরণটাকে আমরা কি বলি? পুরোটাকে a বলি। y is equal to a তাহলে এটাকে y ইকুয়াল কত? a হচ্ছে। আচ্ছা এখানে যদি y ইকুয়াল a হয় তাহলে এখানে কি হবে? ফোর্সটা ম্যাক্সিমাম হবে না? দেখো f সমানুপাতিক যদি -y হয়, y টা যদি ম্যাক্সিমাম হয় f টা কি হবে? এখানে ম্যাক্সিমাম হবে কিনা বলো? তাহলে এখানে y ইকুয়াল a, f ইকুয়াল কি বলো তো? ম্যাক্সিমাম। আচ্ছা এখানে দেখো y ইকুয়াল কি বলো তো? 0 আর f ইকুয়াল কত বলো তো? মিনিমাম বা 0। বুঝতে পারছো? আচ্ছা এখানে এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, এখানে যদি তুমি একটা সরল দোলককে এইভাবে এখান থেকে ফোর্স দাও, এটা সাম্যাবস্থানে যাবে, যে এখানে থামবে, থেমে আবার বিপরীত দিকে ব্যাক করবে না, তাহলে সাম্যাবস্থানে ভেলোসিটিটা কত? 0 0। তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে 0। 0। আচ্ছা এখানে ভেলোসিটি যদি 0 হয়, এখানে ই কে টা কত বলো তো? 0। আচ্ছা যেখানে ই কে 0, সেখানে বিভব শক্তি কত? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এগুলো কি বোঝা গেছে? এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আমাকে কিছু কোশ্চেনের উত্তর দাও। এখানে যদি f মিনিমাম হয়, এখানে v টা কি হবে? ম্যাক্সিমাম। v টা হবে হচ্ছে এখানে ম্যাক্সিমাম। v যদি ম্যাক্সিমাম হয়, e কে কি হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আর e p কি হবে? এখানে মিনিমাম। 0 হবে। বুঝতে পারছো এগুলো? আচ্ছা আর কিছু কি বাদ গেছে? A মনে হবে। ত্বরণটা দেখো, ত্বরণটা এটার ক্ষেত্রে ত্বরণটা কি হবে? f যদি মিনিমাম বা 0 হয়, ত্বরণটা হবে এই পয়েন্টে। আর এই ক্ষেত্রে যদি ত্বরণটা ফোর্সটা ম্যাক্সিমাম হয়, এই ক্ষেত্রে ত্বরণটা কি হবে? ম্যাক্সিমাম। বুঝতে পারছো এটা? আচ্ছা আমাকে একটা জিনিস উত্তর দাও, এটাও বিস্তার পজিশন, এইটাও বিস্তার পজিশন, এখানে যা যা আমরা বের করলাম এই সব জিনিস কি এই পজিশনের জন্য অ্যাপ্লিকেবল? বুঝতেছো? দুইটা পজিশনের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা আরেকটা কোশ্চেনের উত্তর দাও, ফোর্সের ভ্যালুটা এখানে ম্যাক্সিমাম, কোন ডিরেকশনে ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম বলতে পারবা? হ্যাঁ, ফোর্সের ভ্যালুটা এখানে ম্যাক্সিমাম এবং ডিরেকশনটা অলওয়েজ কোন দিকে থাকবে? সাম্যাবস্থানে। বুঝতে পারছো? y তো এই ডিরেকশনে, ফোর্সের ডিরেকশন হচ্ছে এটা, তার মানে ত্বরণের ডিরেকশন কি হবে? এইটা সাম্যাবস্থানে। আর বস্তুটা যখন এখানে থাকবে অথবা এখানে থাকবে, তখন ত্বরণের ডিরেকশন কোন দিকে হবে? সাম্যাবস্থানে। তাহলে এখানে ত্বরণের ডিরেকশন অলওয়েজ কোন ডিরেকশনে হবে? বলতো সাম্যাবস্থানে। ত্বরণের ডিরেকশনের প্রশ্ন আছে রে। হ্যাঁ ত্বরণের ডিরেকশন সাম্যাবস্থান হয়, তাহলে ফোর্সের ডিরেকশন তো সাম্যাবস্থান। হ্যাঁ, ফোর্স আর ত্বরণের ডিরেকশনটা একই হবে। ফোর্স এন্ড এক্সিলারেশন এর ডিরেকশন অলওয়েজ সাম্যাবস্থানের দিকে হবে। আর কি সমস্যা আছে এটাতে? আচ্ছা আমি যদি আমাদের শীটে কয়েকটা জিনিস আলোচনা করা আছে, এগুলো তোমরা দেখলেই বুঝবা। আমি যদি এখানে ফোর্স নেই, ফোর্স ইজ লেস দ্যান এফ ম্যাক্স, না মাঝে যে কোনো পয়েন্টে যদি ফোর্স নেই, ফোর্স ম্যাক্সিমাম ফোর্সের থেকে কম হবে কিনা বলো? এখানে ক্ষেত্রে প্রযোজ্য, এখানে ফোর্স ইজ এফ ইজ লেস দ্যান এফ ম্যাক্সিমাম। গ্রেটার দ্যান মিনিমাম, গ্রেটার দ্যান মিনিমাম। দেখো এখানে আসলে তো ম্যাক্সিমাম ফোর্সটা হবে এফ ইকুয়াল এফ ম্যাক্স, তাই না? আর ভিতরের কোনো পয়েন্টে ফোর্সের ভ্যালুটা এফ ম্যাক্স থেকে তো বেশি হতে পারবে না। না মানে এফ এর মানটা আছে মিনিমামের চেয়ে বড়। ও মিনিমাম থেকে বড়, এটা বলতে পারবে। এটা থেকে বড় হতে পারে। মানে ভিতরের কোনো পয়েন্টে। বুঝতে পারছো মানে কি হচ্ছে? তো এগুলোই আলোচনা করা আছে। তোমরা একটু শীটটা আবার একটু দেখিও, লিংক কালকে তো দিয়ে দিব তোমাদেরকে। তো এবার চলো আমরা সরলচন্ডিতে স্পন্দন গতিপথ, তাহলে আলটিমেট শর্তগুলো কি কি বলো তো? অ্যাসিচেল ও আর শর্ত। তো প্রথম শর্ত কি হইতে হবে? পর্যায়বৃত্ত গতি, তাই না? পর্যায়বৃত্ত গতি কিনা। দ্বিতীয় শর্ত কি? স্পন্দন গতি। স্পন্দন গতি কিনা। তৃতীয় শর্ত কি বলতো? সাম্যাবস্থানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম কিনা। সরি, হ্যাঁ, সাম্যাবস্থানে ভেলোসিটি ম্যাক্সিমাম কিনা, বিস্তার অবস্থানে ভেলোসিটি 0 কিনা। সাম্যাবস্থানে ভেলোসিটি ম্যাক্স কিনা, বিস্তার অবস্থানে
ভেলোসিটি মিনিমাম কি হয়? দোলক কি ভাই তাহলে একটা সহজ সঞ্চিত স্পন্দন গতি? হ্যাঁ, এবার আসো দোলকের ব্যাপারে। দোলক অলওয়েজ সরল সঞ্চিত স্পন্দন গতি হবে না। তুমি চিন্তা করো, দোলকটা যদি তুমি এভাবে না, আচ্ছা আমি এভাবে এটা একটু দেখি। এই যে ধরো এটা একটা দোলক, এই যে এটা দোলকের ক্ষেত্রে দোলকটা যদি খুব অল্প পরিমাণে মুভ করে, পথটা কি সরল পথে থাকে? আর যদি দোলকটা চিন্তা করো অনেক বেশি মুভ করে দেয়, পথটা কি আর সরল পথে থাকতেছে? তাহলে খেয়াল করো, এই দোলক কখন সরল সঞ্চিত স্পন্দন গতি হবে? যখন দোলকের অ্যাঙ্গেলটা হবে 4 ডিগ্রি। বুঝতেছো? থিটা ইজ লেস দ্যান ইকুয়াল 4 ডিগ্রি হলে দোলকের গতি সরল সঞ্চিত স্পন্দন গতি। ঠিক আছে? তাহলে ভাই 3 নাম্বারটা তো দোলকের জন্য প্রযোজ্য। কোনটা? এই যেটা। এই যেটা? হ্যাঁ। এইটা আমি বলি, এইটা যে দোলকের জন্য তোমার অলওয়েজ প্রযোজ্য হবে এটা এমন না। বুঝতে পারছো? তুমি যদি দোলক নাও, এটা সাম্যাবস্থানে দেখো, এখানে আরেকটা ব্যাপার আছে। শর্তটা হচ্ছে এটা হচ্ছে সরল পথে থাকতে হবে। দোলকের গতি তো অলওয়েজ সরল পথে থাকতেছে না। বুঝতেছো? তো ওই শর্ত আবার লিখে রাখার দরকার নাই। এটা তুমি যখন সরল সঞ্চিত স্পন্দন গতি করতেছো, তুমি অটোইতে করতেছো। বুঝতেছো? তো দোলক সরল সঞ্চিত স্পন্দন গতি হবে কখন? যখন তার অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি থেকে কম হবে। এবার চলো আমরা কয়েকটা জিনিস করব। আচ্ছা বলো তো, সরল সঞ্চিত স্পন্দন গতির আরেকটা উদাহরণ কি হতে পারে? স্প্রিং এর গতি, তাই না? ইয়েস, স্প্যান কর। আচ্ছা চলো, আচ্ছা তোমাদের সবকিছু লিখাই দিতেছি না, কারণ শীটে সবকিছু আছে, আমরা টাইম নষ্ট করতেছি না। এগুলো তো বুঝছো তাই না সবকিছু? তাহলে আমরা বুকের সূত্রটা কি দেখলাম বলো তো? f সমান -y। আচ্ছা এখানে আমরা ইচ্ছা করলে x ও ইউজ করতে পারতাম। আমাদের বইয়ে দেখো কিছু কিছু বইয়ে y এর জায়গায় x ইউজ করা আছে। তো তোমাদের যেটা সুবিধা হয়, আমি এই চ্যাপ্টার পুরোটাই y দিয়ে, যত সূত্র আছে বেশিরভাগ সূত্র y দিয়ে প্রমাণ করছি। তো তোমরা যখন সিকিউ দেখতে যাবো y এর জায়গায় x দেখবো, এটা দেখে আর ঘাবড়ানোর দরকার নেই। বুঝতে পারছো? y ইউজ করছি কারণ আছে, আমরা x টাকে আবার অন্য আরেক জায়গায় ইউজ করব, এইজন্য আমরা এখানে y টা ইউজ করছি। বুঝতে পারছো? তো দেখো f সমানুপাতিক -y, f সমানুপাতিক সমান কি হবে? -ky হবে না? আচ্ছা f সমান কি বলো তো? m ইকুয়াল -ky। এবার আসো a ইকুয়াল কি বলো তো? -ky m ইনটু y। লিখা যায় এটা? আচ্ছা a কে কি লিখা যায় বলো তো? d স্কয়ার y বাই dt স্কয়ার। এটা কি লিখা যায়? দেখো আমার v ইকুয়াল কি? dx বাই dt। ত্বরণ ইকুয়াল কি? dv বাই dt। তো ddt অফ v এর জায়গায় কি লিখবে বলো তো? ddt অফ x। তাহলে x টাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করো। এটাকে কি বলে? x টাকে আমি কতবার ডিফারেন্সিয়েশন করছি? দুইবার। তাহলে এটা কি লিখা হয়? d স্কয়ার x বাই dt স্কয়ার। বুঝতে পারছো? তাহলে ইকুয়াল কি লিখতে পারি? d স্কয়ার x বাই dt স্কয়ার। এবার আসো -k বাই m, এটাকে আমরা একটা জিনিস দিয়ে রিপ্লেস করব। একটু দেখি। আচ্ছা ওমেগা সমান কি ছিল বলো তো? থিটা বাই t। আচ্ছা বলো তো এটার এককটা কি হবে? এই মাত্রাটা কি হবে? 1 বাই বড় হাতের t। তাহলে এটা t ইনভার্সটা ওমেগা। ওমেগার স্কয়ারের মাত্রা কি? t ইনভার্স 2। বুঝতে পারছো? এবার আসো এখানে আমরা k বাই m এটার মাত্রাটা ধরো বের করতে চাই। আচ্ছা f সমান কি ছিল বলো তো? ky ছিল। তাহলে k মানে কি হলো? f বাই y। আমি যদি মাইনাসটাকে ইগনোর করলাম, কি f এর মাত্রা কি? ml t ইনভার্স 2। আর সরণের মাত্রা কি? l বাদ গেল, তাহলে mt ইনভার্স 2 থাকতেছে। এবার আসো তোমার এখানে কি আছে? k বাই m আছে না? তাহলে k বাই m এর মাত্রা কি? k এর মাত্রা তো mt ইনভার্স 2 কিনা বলো। আর m এর মাত্রা কি? বড় হাতের m কাটা। তাহলে k বাই m এর মাত্রা কি বলো তো? t ইনভার্স 2। বুঝতে পারছো? এটা k বাই m এর মাত্রা কত? t ইনভার্স 2। তাহলে এখানে আমরা k বাই m কে রিপ্লেস করব হচ্ছে t ইনভার্স ওমেগা স্কয়ার দিয়ে। বুঝতে পারছো? এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা পড়তেছিলাম কি বলতো? সরল সঞ্চিত স্পন্দন গতি। তো
সরল সঞ্চিত স্পন্দন গতির মধ্যে কি চলে আসলো? ওমেগা চলে আসছে। ওমেগা কি কৌণিক বেগ চলে আসছে না একটা? তাহলে এখানে একটা কনফিউশন জেনারেট হয়। তবে কনফিউশনটা তোমাদের কাছে জেনারেট হয়েছে কিনা জানি না, শুরুতে জেনারেট হইলে তো ভালো, না হলে সমস্যা নাই। এই কনফিউশনটা আমরা ক্লিয়ার করব। আমরা একটা টপিক করব, সেটা হচ্ছে মানবৃত্ত। মানবৃত্ত যে এই সরল সঞ্চিত স্পন্দন গতির সাথে তোমার ওমেগা এর রিলেশন কি, ওইটা আমরা পরে যেয়ে দেখব। আপাতত ধরে নাও তোমার আমরা জাস্ট ইটা সেম হয়ে গেছে, যে মাত্রাটা সেম হয়ে গেছে, এজন্য আমরা এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিয়েছি। বুঝছো? তাহলে এটা কি পাচ্ছি? d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল কত পাচ্ছি? 0। তাহলে এই যে এটা একটা আমি ইকুয়েশন পাইছি কিনা বলো, এবং এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না? তাহলে এটাকে বলা হচ্ছে HHM কোণার, আর এটার নাম কি ছিল? ব্যবকলনীয় সমীকরণ। এটা কি বুঝছো? HHM কোণার ব্যবকলনীয় সমীকরণটা কি? d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y সমান কত? 0। সামনে ভিডিওটা চলে, চলতেছে। তো এইটা অনেক সময় তোমাকে ক তে লিখতে দেয় যে HHM কোণার ব্যবকলনীয় সমীকরণটা লিখো, তাহলে এটা তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো? তো চলো এই রিলেটেড আমরা কিছু ম্যাথটা দেখব। এগুলো কি বুঝছো? তুলছো এগুলা? এগুলো শিখে আছে, সমস্যা নাই, নামগুলো তুলে রাখবা, তাও প্র্যাকটিস হবে, একবার লিখলে প্র্যাকটিস হবে। এগুলো আবশ্যক পড়ে, সেগুলো আবশ্যকটা পড়ে। কোথায়? এখানে এই সাইডে হ্যাঁ পড়ে, এতটুকুতে? হ্যাঁ। আর আর এই সাইডে পড়ে সিম্পল হারমোনিক মোশন আছে, তো সেটা যাচ্ছে। এরকম কি বুঝছো সবাই? তো সূত্রটা দুইবার একটু লিখো, তোমাদের মুখস্থ হয়ে যাবে। d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y সমান 0। আরেকবার একটু লিখে, একবার তো লিখছো, প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এখানে ওমেগা এর পরিচয়টা কি বলতো? কৌণিক বেগ। আর এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কম্পাঙ্ক কারণ টি ইনভার্স 1 এর মাত্রা দেখে না না, এটা নামই কৌণিক বেগ, তো কৌণিক বেগকে এটা আরেকটা নাম দিচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আরেকটা কি আমরা কম্পাঙ্ক করি, কম্পাঙ্ককে শুধু এর দিয়ে প্রকাশ করা হয়, আর এটাকে কৌণিক কম্পাঙ্ক। কম্পাঙ্কের মাত্রা টি ইনভার্স। তো এবার আসলে তোমার এখানে y এর পরিচয়টা কি বলতো? সাম্যাবস্থান থেকে সরানো। আচ্ছা, এখানে আসো, এবার আমরা ধরো একটা সূত্র বুঝার ট্রাই করো। ওমেগা এর সূত্রটা কি ছিল? থিটা বাই d ছিল কিনা বলো? ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে ব্যাক করছে, তাহলে বলো তো সে কত ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করছে? 2 পাই, তাই না? এবং সে এখান থেকে ঘুরে যদি এখানে আসে, যে টাইমটা লাগে, টাইমটাকে আমরা কি বলি? পর্যায়কাল। তাহলে ওমেগা সমান কি বলো তো? 2 পাই বাই t লিখা যায়। তাহলে ওমেগা ইকুয়াল 2 পাই বাই t। আচ্ছা, 1 বাই t ইকুয়াল আমরা f লিখি, না f ইকুয়াল কি 1 বাই পর্যায়কাল না? তাহলে এটা কি হবে? 2 পাই। এই f এর পরিচয়টা কি? কম্পাঙ্ক। তো তোমাকে যদি পরীক্ষায় কৌণিক কম্পাঙ্ক বের করতে বলে, তুমি কি বের করবে? ওমেগা। আর পরীক্ষায় যদি কম্পাঙ্ক বের করতে বলে, তাহলে কি বের করবে বলতো? f বের করবে। বুঝতে পারছো? সবই কি বুঝতে ভাইয়া পারছো? ওমেগা ইজ ইকুয়ালস টু কি তাহলে এফ আর লেখা যায়? ওমেগা ইকুয়াল এফ আর লেখা যায়? f r। আরটা কি ছিল এখানে? ব্যাসার্ধ, যদি আমরা ব্যাসার্ধ কল্পনা করি 2 পাই r দিচ্ছে এখানে, আর এখানে একটা r দিচ্ছে। কৌণিকের জন্য যদি আমরা আর বিবেচনা করি, যেমন আলফা ইজ ইকুয়ালস টু এ আর, ও আলফা ইকুয়াল a না না, a ইকুয়াল r। এটা ওমেগা ইকুয়াল ছিল এটা না, ওমেগা ইকুয়াল ছিল হচ্ছে সরি v ইকুয়াল ছিল হচ্ছে r ওমেগা। কৌণিকগুলোর সাথে আমরা যখন r গুণ করব তখন হয় রৈখিকগুলো পাই আর কি। বুঝতে পারছো? এটা কোথা থেকে আসলো? তোমরা 19 একটা সূত্র শিখছিলে, s সমান r থিটা, মনে আছে? এটা কখন ছিল বলো তো? রেডিয়ান। থিটাটা যখন রেডিয়ানে প্রকাশ করতে, তুমি s টাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, r তো কনস্ট্যান্ট, dt অফ থিটা, তাই না? তো এটার সমান তুমি কি পাইতা?
ভি পাইতা V পাইতা। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা পাইতা। আবার এটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এ পাবা, এটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আর পাবা। বুঝতে পারছো? এখান থেকে আসছে এগুলো। মানে এটা অলওয়েজ মনে রাখবা কি কোনগুলোর সাথে আর গুণ করলে আমরা রৈখিক কম্পোনেন্টগুলো পাই আর কি। ডিফারেন্সিয়েশন করলে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। তাহলে এবার আমরা কিছু একটা ম্যাথ করব। তোমাদের কাছে তো শীট নাই, আমি তাহলে ম্যাথ একটু তুলে দিই তোমাদেরকে। কোনো ম্যাথ যদি করতে দেন তাহলে সেটা বোর্ডে লিখে, আর যারা পরবর্তীতে ভিডিও দেখে ওরা বলে ম্যাথটা তাদের কাছে তো শীট থাকে, বোর্ডে লিখতে গেলে সবার কাছে তো শীট নাকি অ্যাভেলেবল থাকে না, কাজ করতে গেলে কি সব শীট নিয়ে বসে। বাসায় তো অবশ্যই শীট নিয়ে বসতে হবে। আর শীটটা দেওয়ার উদ্দেশ্যই এটা। এই যে ভিডিও শুরুর আগে বলবেন তো সবার হাতে শীট থাকে, এটা ডিসক্লেমার। এটা আরেকটাই, আমি তো ক্লাসগুলো তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিচ্ছি। এখন ক্লাসগুলো দিচ্ছি কাদের জন্য? তোমাদের জন্য, এখানে যারা পড়তেছে। এখন আমি যদি কোশ্চেন লিখে দিই, এটা ইন জেনারেল সবার জন্য হয়ে যাবে। বুঝতে পারছো? আর আমি শীটটা দেওয়ার উদ্দেশ্যই ছিল এটা, যাতে তোমাদের ওই কোশ্চেনটা বোর্ডে লিখে টাইম নষ্ট না করা লাগে। কোশ্চেন লিখে দিতে হবে সমস্যা। আচ্ছা চলো, কোশ্চেনটা হচ্ছে দুটো কোশ্চেন করাবো। d square y by dt square plus 25y equal 0 এই একটা সমীকরণ। এক নম্বর হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কত, দুই হচ্ছে তোমার কম্পাঙ্ক কত, তিন হচ্ছে তোমার পর্যায়কাল কত। কৌণিক কম্পাঙ্ক তো 5। দেখো আমাকে এই একটা ইকুয়েশন দেওয়া আছে, পরীক্ষা কিন্তু এভাবে দেওয়া থাকবে, একটা এমসিকিউ তে আসে এগুলা, একটা ইকুয়েশন দেওয়া থাকবে আর হাবি জাবি জানতে চাবে। তো তোমাকে এটা দেখে আগে চিহ্নিত করতে হবে এটা কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। এখন তুমি যদি ওই সমীকরণটা একটু মুখস্থ করে দাও তাহলে তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে কোশ্চেনটা দিচ্ছে, তাই না? তো তুমি এর কার সমীকরণ দেওয়া আছে, সরল সূত্রিত গতির ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে না? তাহলে এটাকে তোমার আগে যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ছিল d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল 0, এই সমীকরণের সাথে এটাকে আগে কম্পেয়ার করতে হবে, তাই না? তো এখানে কি আপনার d স্কয়ার y বাই dt স্কয়ার দাও, ঠিক আছে, y টাও ঠিক আছে, ওমেগা স্কয়ার সমান ওমেগা স্কয়ারের জায়গায় কত দেওয়া আছে 25, তাহলে তুমি এখানে কি লিখবা ওমেগা স্কয়ার ইকুয়াল 25। বুঝতে পারছো? তাহলে ওমেগা এর ভ্যালু কত আসছে 5। তাহলে ওমেগা এর এককটা কি ছিল বলতে পারবা? রেডিয়ান পার। মানে প্লাস মাইনাস না হওয়ার কারণে এই কৌণিক বেগ তো ভ্যালোসিটির ভ্যালুটা তো তোমার আর নেগেটিভ হয় না। এখানে তো আমরা ডিরেকশন নিয়ে কোনো কিছু করতেছি না। আচ্ছা এটা এবার তোমাকে কি বের করতে বলছো বলো তো, কম্পাউন্ড করো। তাহলে 2 নাম্বার ওমেগা সমান কি ছিল বলো তো 2 বাই 2 বাই f দাও, f ইকুয়াল কত ওমেগা বাই 2 বাই, তাহলে 5 বাই 2 বাই। আর 0.79 t বের কর, t কবে কে 1 বাই f, তাহলে এটা কত 2 পাই বাই 5। 5 বুঝতে পারছো? এভাবে পারবা না পরীক্ষা আসলে? দেখি এবার তোমরা একটা করো। কোশ্চেন এগুলাই থাকবে। এটা করো তুমি। 4 10 ইউনিট 4 হ্যাঁ এটা 4 d স্কয়ার বাই dt স্কয়ার প্লাস 100 হবে। সেমই থাকবে। হ্যাঁ সেমই আসবে, এজন্যই দিছি আর কি। তোমার আলটিমেটলি দেখো তোমার যদি এইখানে কিছু থাকে তাহলে এটাকে তোমাকে আগে কি করে নিতে হবে বলো তো, সামনে দেখো তোমার d স্কয়ার y বাই dt স্কয়ার সহগ কত 1, তার মানে এখানে অলওয়েজ কত মেইনটেইন করতে হবে 1 মেইনটেইন করতে হবে। তার মানে আগে এই ইকুয়েশনটাকে 4 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। তো 4 দিয়ে ভাগ দিয়ে দিলে দেখো d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস 25 y ইকুয়াল কত 0। আগে ইকুয়েশনটা পেয়ে গেছি না, এরপর আগে নিতে হবে এগুলো। আচ্ছা এগুলো মুছতেছি। এবার চলো আমরা ব্যবকলনীয় সমীকরণটা সমাধান করব।
এই ইকুয়েশনটা সমাধান করা মানে কি ছিল বলতো? কোন ইকুয়েশন সমাধান করা মানে কি? মান বের করা। মানটা বের করা, x y থিটা এগুলা যেটা আননোনটা থাকে ওইটার ভ্যালুটা বের করা। এখন আমাকে বলো এই সমীকরণটা যদি তুমি সমাধান করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তোমরা তো অনেক রকম সমীকরণ যে সরল রেখার সমীকরণ সমাধান করছো, দুইটা সরল রেখার সমীকরণ তোমরা অপনয়ন, প্রতিস্থাপন, ম্যাট্রিক্স, নির্ণায়ক সবকিছুর মাধ্যমে সমাধান করছো না? কিন্তু এই টাইপের সমীকরণ কি কখনো সমাধান করছো? তোমরা এখানে দ্বিঘাত সমীকরণও সমাধান করছো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল কত? 0। এই সমীকরণের সমাধান আমরা x ইকুয়াল কি জানি বলতো? মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই বিভিন্ন রকম সমীকরণ কিন্তু আমরা অলরেডি সমাধান করে আসছি। এগুলাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করারও ওয়ে আছে, বুঝতেছো? তবে দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা সমাধান করা, এটা রিয়েল যে সমাধানটা আছে ওই সমাধানটা আমরা কলেজে তো শিখি না। এই সমীকরণ সমাধান শিখছি হচ্ছে আমরা ভার্সিটি উঠে সেকেন্ড ইয়ারে উঠে শিখছিলাম প্রায় 2 বছর পরে। তো এই সমীকরণ সমাধান তোমাদের লাগবে না। তো আমি এটা তাও আরেকটা পদ্ধতিতে সমাধান করব, ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে সমাধান করব। আমি জানি না তোমাদের কোনো বইতে এটা সমাধান দেওয়া আছে কিনা, সমাধান দেওয়া থাকার কথা না। তো এটা আমরা চলো ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে এই সমীকরণটা সমাধান করা লাগবে। এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইডটা কি বলতো? b স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y, এটাই তো আমার লেফট হ্যান্ড সাইড ছিল, তাই না? এখন খেয়াল করো এই সমীকরণটা কখন সমাধান হিসেবে আমরা ধরে নিব? যখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান হয়ে যাবে। এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই যদি সমান হয়ে যাবে, আমরা বলবো না যে y এর যে ভ্যালুর জন্য এই লেফট হ্যান্ড সাইডটা তোমার 0 হচ্ছে ওইটাই y এর সমাধান। এটা কি বুঝতে পারছো? দেখো রাইট হ্যান্ড সাইড তো অলরেডি 0, তো তুমি লেফট হ্যান্ড সাইডে y এর জায়গায় বিভিন্ন ভ্যালু বসায় রাখবা। কোন ভ্যালুর জন্য 0 আসতেছে ওইটাই এই সমীকরণের সমাধান, বুঝতে পারছো এটা? তো দেখো এখানে আমরা প্রথমে কেস 1 দেই। চলো কেস 1 এ আমরা y সমান ধরি e টু দি পাওয়ার x। তো একটা জিনিস মনে রাখবা, তোমার যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোর সমাধান হয় হচ্ছে নরমালি y সমান x, y সমান mx, y সমান e টু দি পাওয়ার মাইনাস mx, y সমান sin x অথবা cos x, y সমান a sin এটা x কি অ্যানসার হয়? অথবা a cos x। অ্যানসার বলতে আমি বলি তুমি এই সমীকরণকে সমাধান করলে তো y এর একটা ভ্যালু পাবা। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোর নরমালি সমাধান হয় হচ্ছে এগুলা। তো আমরা এগুলার মধ্যে যদি যে কোনো সবগুলা যদি একটা একটা করে চেক করে বসাই y এর ভ্যালু আসলেই কোনটার জন্য এটা 0 হচ্ছে, তাহলে আমরা ওইটাকেই বলতে পারবো না, y এর ওই ভ্যালুটাকেই বলতে পারবো না যে এই সমীকরণের সমাধান। বুঝতে পারছো কি বললাম? তো চলো আচ্ছা এটা যদি তুমি ধরো ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে সমাধান না করে একেবারে রিয়েল প্রসেসে সমাধান করতে চাই, তা কি করা লাগবে আমাকে কি বলতে পারবা? সূত্র বসাতে হবে। তুমি এটা ডিফারেন্সিয়েশন আছে না দুইবার, ডিফারেন্সিয়েশনের উল্টা কি বলো তো? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। এই সমীকরণটাকে তোমার দুইবার ইন্টিগ্রেশন করা লাগবে, বুঝতে পারতেছো কি বললাম? তো ইন্টিগ্রেশন করতে গেলে ওইখানে তোমাকে আরো বিভিন্ন জিনিস জানতে হয়, যে তোমরা ওগুলোর নাম শুনে না হয়তো ইনিশিয়াল কন্ডিশন বসাতে হয়, তোমাকে দুইবার ইনিশিয়াল কন্ডিশন, দুইটাই ইনিশিয়াল কন্ডিশন লাগবে, মেলা হাবিজাবি আছে। তো ওগুলাতে আমরা আপাতত যাচ্ছি না, আমরা কোন পদ্ধতিতে সমাধান করব? এরর পদ্ধতি। তো নরমালি দেখো তুমি যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন না, তোমার সমাধান এগুলোর মধ্যেই থাকবে, হালকা একটু অন্য কিছু হতে পারে, ধরো sin x plus cos x হতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু এগুলোর মধ্যেই থাকে। আমরা এগুলা একটা একটা করে বসায় দেখব কোনটার কারণে এটা লেফট হ্যান্ড সাইডটা 0 হচ্ছে, বুঝতে পারছো? তো চলো y সমান যদি ex হয় তাহলে খেয়াল করো dy বাই dx এটা সমান কি ex হবে না? বুঝতে পারছো? তাহলে খেয়াল করো d স্কয়ার y বাই dx এটাও তো dx স্কয়ার, এটাও তো ex হবে, এই কি বুঝছো? না ভাই dy বাই dx এটা মানে কি? আচ্ছা সরি dx এখানে একটু ভুল লিখেছিলাম, dt t অফ, আচ্ছা আমরা এখানে এই কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? t এর সাপেক্ষে, তাহলে ex না নিয়ে t নিই, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন x 0 হলে 0 তার হয়ে ফাংশন হ্যাঁ x ধরে 0 হয়ে যেতে হবে, হ্যাঁ যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তার ফাংশন নিতে হবে। তো dd y এটা মানে কি dd t y এর জায়গায় কি আসবে বলো তো?
ইটি আসবে, বুঝতে পারতেছো? তো ডিডিটি অফ ইটি মানে কি ইটি আসবে। এটি এবার শোন ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার, এটা মানে কি বলতো? ডি ডি টি ডিটি ওয়াই, বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এইটুকু আমার কি আসছে? এইটুকু অলরেডি ইটি আসছে না? তাহলে ডিডিটি অফ ইটি, তাহলে এটা কি আসছে? ইটি আসছে, বুঝতে পারছো? এটা দেখো ডিডিটি অফ ইটি কত? ইটি তুমি ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার মানে কি? এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতেছো, তো একবার ডিডিটি লিখবা আবার ডিডিটি অফ ওয়াই লিখবা। ডিডিটি অফ ওয়াই তো আগেই বের করছো, এটা কত? ইটি ছিল, আবার ডিডিটি অফ ইটি কত? ইটি হবে, বুঝছো এটা? তাহলে এবার তুমি আর ভ্যালুগুলো বসাও। এটার ভ্যালু কি পেলাম? ইটি পেয়েছি, আর এটার ভ্যালু কি? ওমেগা স্কয়ার, ওয়াই এর ভ্যালু কি ছিল? ইটি ইটি। বলো এটা 0 হইছে? না নট ইকুয়াল 0, তার মানে ইটি সমাধান না। কেস 2 বুঝতে পারছো এটা? এবার চলো আমরা কেস 2 কে একটু দেখি। আচ্ছা, তোমার যদি e টু দি পাওয়ার x সমাধান না হয়, e টু দি পাওয়ার mx কি সমাধান হবে? এটাও সমাধান হওয়ার সম্ভাবনা নাই। আমরা চলো এইটা নিয়ে একটু আলোচনা করি, e টু দি পাওয়ার -mx, এটা সমাধান দিতে পারি কিনা। চলো কেস 2, তোমার কি বের করতে হবে? তোমার এই ক্ষেত্রে y সমান কি ধরছো? e টু দি পাওয়ার e টু দি পাওয়ার -mt কিনা বলো, বুঝতে পারছো? তাহলে তুমি কি বসাবে? ddt অফ e টু দি পাওয়ার মাইনাস অফ mt। আচ্ছা, প্রথমে ddt অফ y বসাবো, সমান কি বলতো? ddt অফ e টু দি পাওয়ার মাইনাস mt, বুঝতে পারছো? তো এগুলা কি ডিফারেন্সিয়েশন ছিল মনে আছে? মাইনাস যে m e differentiation মাইনাস মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস mt, এটা ছিল মনে আছে? আচ্ছা এবার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, d স্কয়ার y বাই dt স্কয়ার, তাহলে এটা কি হবে? ddt অফ ddt অফ আবার ddt অফ y, তাই না? বুঝতে পারছো? তো এইটুকুটা অলরেডি আমরা বের করে ফেলছি, ddt অফ মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস mt, বুঝতে পারছো? তাহলে মাইনাস m টা আগে বাইরে চলে আসছে, আর e টু দি পাওয়ার মাইনাস mt এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস mt, তাহলে এটা কি আসছে? m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mt, বুঝতে পারছো? এটা m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস অফ mt। তাহলে এবার এটা তোমার ওই যে বসাও, d স্কয়ার বাই dt স্কয়ার মানে কি? m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mt প্লাস ওমেগা স্কয়ার, y এর ভ্যালু আমরা কি ধরছি বলো তো? e টু দি পাওয়ার মাইনাস অফ mt, এটা কি 0 হইছে? না নট ইকুয়াল 0, তার মানে তুমি চিন্তা করো এইটাও তোমার সমাধান না। ভাই এইটা d স্কয়ার dt অফ y এটা আরেকবার বুঝাবেন? কোনটা? ওইটা আরেকবার একটু বুঝাতেন, m স্কয়ার হলো এটা? কি করে হয়? তুমি চিন্তা করো এই যে এইটার ভ্যালু তো আমরা আগে বের করছি, হুম এটার ভ্যালু কি ছিল? যে এইটা ছিল, হুম তো এই যে এইটাকে তুমি এই যে ভিতরে রেখে দিছো, বসেছো, তাহলে মাইনাস m তো ধ্রুবক, হুম মাইনাস m কে বাইরে নিয়ে আসছো, ও তাহলে আবার এটা ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস অফ mt, তাহলে এটা নট ইকুয়াল 0, তাহলে এটাও आंसर হচ্ছে না। এটুকু বুঝছো? এটা তাহলে মুছে দিচ্ছি। এখানে dt স্কয়ার হবে না? কোথায়? ওখানে d স্কয়ার লগ ও এখানে d স্কয়ার। আচ্ছা, তুমি যদি m না বসাই এখানে ওমেগাও বসাইতা। আচ্ছা ধরো m এর জায়গায় m ইকুয়াল যদি ওমেগা হয়, তাহলে কি সমীকরণটা সমাধান হচ্ছে? ওমেগা স্কয়ার মাইনাস mt না। প্লাস ওমেগা স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mt হয়। বুঝতে পারছো? এটা কত? 2 ওমেগা স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস ওমেগা t নট ইকুয়াল 0, বুঝতে পারছো? তাহলে m সমান ওমেগা হলো তোমার এটা সমাধান হচ্ছে না। যদি এখানে সামহাও নেগেটিভ আসতো তাহলে হয়তো হয়ে যেত, তাই না? এবার চলো আমরা আরেকটা কেস দেখি। আমি তোমরা আচ্ছা চলো আমি দেখাই। এবার চলো কেস 3। কেস 3 এর ক্ষেত্রে ধরো আমি y সমান ধরলাম হচ্ছে a sin ওমেগা t, এটা ধরলাম। দেখো এখানে শুধু x আছে না, তো x এর সাথে আমি একটা ওমেগা চিন্তা করতেছি, বুঝতেছো? এটা কি a sin ধরো mx, এটার ক্ষেত্রে কল্পনা করতেছি। m না বসে এখানে কি বসাইছি বলো তো? ওমেগা বসাইছি। এটার ক্ষেত্রে চলো এবার আমরা একটু ট্রাই করি। দেখো তাহলে তোমাকে কি বের করতে হবে? d
dy বাই dt বের করতে হবে, তাই না? তো এটাকে প্রথমে ddt অফ y এর ভ্যালু কি a sin ওমেগা t। এ কিভাবে ধরবো? হ্যাঁ, এই হচ্ছে তোমার এখানে কনস্ট্যান্ট। এটা কি এখানে আমি একটু পরে বলতেছি, দেখো এটাকে বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলে কি ddt অফ sin ওমেগা t uv না, দেখো sin ওমেগা t, তাই না? sin থিটা এর ডিফারেন্সিয়েশন কি ছিল? cos cos theta তাহলে a cos ওমেগা t, তাহলে ওমেগা t কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওমেগা t এর আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ওমেগা ওমেগা t এর ডিফারেন্সিয়েশন তো 1, শুধু ওমেগাটা থেকে যাবে। তাহলে dy বাই dt কি পাইছি? a ওমেগা cos ওমেগা t পাইছি কিনা বলো? বুঝতে পারছো এটা? এবার চলো আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি। এটা হচ্ছে d স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়াল কি পাবো? ddt অফ y, হ্যাঁ আমরা যে sin mx এর ডিফারেন্সিয়েশন করতাম তখন তো আসতো m cos a mx। হ্যাঁ m cos a m cos m t, তাই না? তো এখানে তুমি m এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, পারতো কি না? m মানে কি তোমার একটা যে কোনো কনস্ট্যান্ট, তো m টাকে আমি স্পেসিফিক ওমেগা ধরে নিছি, বুঝতে পারছো? তুমি m ধরে করতে পারো, পরে m এর ভ্যালু ওমেগা বসায় দিলাম, প্যারামিটার, বুঝতে পারছো? তো m এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারতো, তো m এর ভ্যালু যে কোনো কিছু হইলে দেখবা কি সমাধানটা মিলতেছে না, m এর ভ্যালু তোমাকে স্পেসিফিক ওমেগাই বসাইতে হবে। তাহলে ddt অফ, দেখো এটার ভ্যালু অলরেডি আমরা বের করে ফেলছি, a ওমেগা cos ওমেগা t, এটা বসাবো। তাহলে a ওমেগা এর ক্ষেত্রে কনস্ট্যান্ট না, তাহলে a ওমেগাটাকে বাইরে নিয়ে আসো, ddt অফ cos ওমেগা t। আচ্ছা বলো তো cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin, তাহলে মাইনাস a ওমেগা sin ওমেগা t, আবার ওমেগা t এর ডিফারেন্সিয়েশন করতে হবে, ওমেগা আসবে। আরেকটা ওমেগা আসবে, তাহলে এখানে কি আসছে? মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। বুঝতে পারছো এটা? এবার আসো তোমার সব এই লেফট হ্যান্ড সাইডটা বসাও, তোমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এইটা ছিল, এইটার ভ্যালুটা আমরা কি বের করছি? মাইনাস a ওমেগা স্কয়ার sin অফ ওমেগা t। আবার রাইট হ্যান্ড এখানে প্লাস আছে, প্লাস ওমেগা স্কয়ার, y এর ভ্যালুটা আছে, y এর ভ্যালুটা কি ধরছি? a sin ওমেগা t, তাহলে a sin ওমেগা t। এটা কি বুঝছো? তাহলে এবার খেয়াল করো জিরো হয়েছে কি এটা, যেটা যোগ করো, তাহলে এটা হচ্ছে 0 লেফট হ্যান্ড সাইড। তাহলে তো ভাই মানে 3 নম্বরের জন্য হতো না? 3 নাম্বারটার জন্য 0 হইতো, বুঝতেছো? তবে আমরা 3 নাম্বারটা কেন ধরি নাই, এখানে খেয়াল করো, আমার যদি এখানে আরেকটা ভ্যালু নেওয়ার সুযোগ থাকে, এটা আমরা নিব। এটা কেন নিচ্ছি একটু পরে দেখাচ্ছি, এরকম বুঝছো কিনা বলো। তাহলে এই y টা কি আসছে বলো তো? y 3 নাম্বারটা কখন হবে? যখন তুমি sin ওমেগা t নিতে, তাহলে হইতো, বুঝতে পারছো? এখানে একটা ওমেগা নাম্বার করতে হবে। আচ্ছা এখানে তাহলে আমি y এর সমাধান কি পাইছি? a sin ওমেগা t। আমরা যেটা পাইছি এটাও কিন্তু তোমার রিয়েল সমাধান না, এটাকে আমরা আরো মডিফাই করব, মডিফাই করে একটা ফাইনাল ডিসিশনে আসব, বুঝতে পারছো? এটা হচ্ছে আংশিক সমাধান। তাহলে আমরা y এর সমাধান কি পাইছি? a sin ওমেগা t। এখন আসো তোমার y টা কি ছিল বলো তো? সাম্যাবস্থান থেকে দূরত্ব। সাম্যাবস্থান থেকে দূরত্ব ছিল না y টা? তাহলে এবার y এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা, ওইটাকে কি করতেছিলাম আমরা? বিস্তার করতেছিলাম কিনা বলো? তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত এখানে বলো তো? আচ্ছা y টা ম্যাক্সিমাম কখন হবে? sin ওমেগা t ম্যাক্সিমাম হবে না? তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে a, বুঝতে পারছো এটা? এখন খেয়াল করো তোমার যে কোশ্চেনটা, তুমি যদি এখানে y সমান a টা সামনে না নিতা, sin ওমেগা t নিতা, তাহলে এখানে তুমি কি পাইতা? এটা পাইতা না, y এর সমাধানে কি এটা পাইতা না। এটা যদি না পাও তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে কত আসতো? 1 আসতো। তাহলে বিস্তারটা এখানে কত হইতো? 1। তাহলে তুমি যদি এইটাকে সমাধান ধরো, এই সমাধানটা কখন প্রযোজ্য হবে? যখন বিস্তার 1 হবে। তো বিস্তার কি অলওয়েজ 1 হবে না? বিস্তার চেঞ্জ হতে পারে, এইজন্য আমরা এখানে এটা একটা কনসিডার করে নিছি, বুঝতে পারছো? এটা কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আগে থেকে সলিউশনটা জানি, এখন আমার জানা সলিউশনটা কারেক্ট কিনা এটা তোমাদেরকে দেখাইছি, বুঝতে পারছো? এটা কিন্তু আমি সমাধান করিনি, সমাধান করার প্রসেস কিন্তু এটা না, বুঝতে পারছো? তো এটা হচ্ছে এটাও আলটিমেটলি এটাও আসলে কিছু ক্ষেত্রে সমাধান করার প্রসেস হয়। তোমরা যদি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো,
একটা কোর্স পাবা নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নাম্বার তো এই কোর্সে গিয়ে তোমরা দেখবা কিছু কিছু সমাধান আমাদের আছে যেগুলো তুমি ডাইরেক্ট সমাধান করতে কখনোই পারবে না। কিছু কিছু ইকুয়েশন আছে, স্পেশালি তুমি যখন ইন্ডাস্ট্রি লেভেলে যাবা তুমি এরকম অনেক প্রবলেম পাবা যেগুলোর জন্য তুমি ইকুয়েশন ঠিকই জেনারেট করতে পারছো কিন্তু ইকুয়েশন তুমি সমাধান করতে পারতেছো না। তাহলে তোমাকে কি করতে হবে, ওই ইকুয়েশনের বিভিন্ন ভ্যালুয়ে বসায় বসায় দেখতে হবে কোনটার জন্য তোমার দুইটা সাইড সমান হচ্ছে, তো ওইটা হচ্ছে সমাধান। বুঝতে পারছো? তো এইটা আমাদের কাইন্ড অফ এক প্রকার সমাধান। এক্সামে কি আপনাদের এগুলো সমাধান করতে হবে? হ্যাঁ, এগুলো আমাদের সমাধান করতে হয় বলতে বিভিন্ন জিনিস এই টাইপের জিনিসপত্র। এটা কি ভাই যে এই সমাধানটা সরলসন্ধিত স্পন্দন গতি মেনে চলে? হ্যাঁ, মানে এটা কি আসছে, আমরা তো সরলসন্ধিতে এই সূত্রটা কোথা থেকে আসছে? সরলসন্ধিতে স্পন্দন গতির সূত্র সংজ্ঞা থেকে আসছে, একেবারে কোর জিনিস থেকে আসছে। আবার এটা থেকে এই যে এটা আসছে, তার মানে এটা সরলসন্ধিতে স্পন্দন। কারণ y মিনিমাম হলে তো sin 0 হয়ে যাবে। হ্যাঁ, y মিনিমাম মানে কত? এটা 0। তো এটা কার সমীকরণ বলতো? এই সিস্টেম কোণার সমীকরণ। বুঝতে পারছো? তাহলে এই সিস্টেম কোণার সমীকরণটা আমরা কি পাইছি? y সমান a sin b। তার কি বুঝতে এটা সমস্যা আছে? তো চলো আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। কয়টা বাজে? তো চলো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, কারো যদি এগুলো প্রমাণ এগুলো বুঝতে সমস্যা হয়, যারা ভিডিও দেখতেছে স্পেশালি, তোমরা ডাইরেক্ট এই সূত্রটা মুখস্থ রাখবা। এই সূত্রটা হচ্ছে এসএসএম কোণার সমীকরণ। তোমাকে কখনোই এইচএসসি বলে অ্যাডমিশন বলে কখনোই এটা জিজ্ঞেস করবে না যে এটা সমাধান করো, তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন জায়গায়। তো এই সূত্রটা আমাদের ফাইনাল সূত্র না, আমরা আরেকটু পরে দেখবা কি মানবৃত্ত যখন করব তখন এই সূত্রটা আরেকটু মডিফাই করতে পারছি। অনলাইনে যারা আছে তাদের একটু বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, অনলাইনে যারা ক্লাস করবে দুই একবার নাম বলে একটু ট্রেনে দেখা লাগবে। কেন যেন অনলাইনে ক্লাস করো, অফলাইনে আসতে পারো। তাহলে y সমান a sin, বেশিরভাগ আসে নাই ঢাকায়, এটাই সমস্যা। ওমেগা t, এটা আমরা পাইছি হচ্ছে এসেছে কোণার সমাধান আর কি, অথবা সমীকরণ বলতে পারি। আচ্ছা, এবার চলো আমরা একটা ম্যাথ করার ট্রাই করি। এটা কোশ্চেন হলো একটি ছন্দিত গতিসম্পন্ন কোণার গতির সমীকরণ, অথবা লিখো একটি অ্যাসেচেন কোণার গতির সমীকরণ। অ্যাসেচেন কোণার গতির সমীকরণ y = 20 sin π/50t, 20 sin π/15t। তারপর হচ্ছে সব SI এককে প্রকাশিত। এক নম্বর প্রশ্ন লিখো বিস্তার কত, a কত, তারপর হচ্ছে কৌণিক কম্পন ওমেগা কত, তারপর হচ্ছে f কত, t কত। এক নম্বর হচ্ছে এটা, দুই নম্বর হচ্ছে 10 সেকেন্ড পর সাম্যাবস্থাটির 10 সেকেন্ড পর সাম্যাবস্থান হতে দূরত্ব কত। 3 নম্বর হচ্ছে 10 সেকেন্ড পর দশা কত। এই হচ্ছে প্রশ্ন। বুঝছো? আচ্ছা দেখো, তাহলে তোমার সমীকরণ এসেছেন কোন সমীকরণটা কি দেওয়া আছে? y = 20 sin π/15t, তাই না? আর তুমি আদর্শ সমীকরণটা কি জানো? y = a sin ওমেগা t। এবার তুমি এটার সাথে এটা কম্পেয়ার করো। কম্পেয়ার করলে y এর জায়গায় y আছে, sin এর জায়গায় sin আছে, t এর জায়গায় t আছে। দেখো ওমেগা এর জায়গায় এটা আসছে আর a এর জায়গায় আসছে হচ্ছে 20। বুঝতে পারছো? তাহলে এখানে বিস্তার বের করতে বলছিল না, তাহলে বিস্তার a = কি হবে? 20। সব যদি SI এককে প্রকাশিত হয় এটা কি হবে? মিটার। মিটার। এবার আসো তোমার ওমেগা কত আসবে? π/15 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা = π/15 রেডিয়ান পার সেকেন্ড।
এবার আসলে তোমাকে f টা বের করতে হচ্ছে ওমেগা ইকুয়াল কি জানি 2 পাই f তাহলে পাই বাই 15 ইকুয়াল 2 পাই f তাহলে f এর ভ্যালুটা কত আসছে 1 বাই 30 f এর একক কি বলো তো ইনভার্স তাই না অথবা ইনভার্স হবে আর t টা কত হবে তাহলে 2 পাই equal to omega 1 বাই f তার মানে কত 30 সেকেন্ড কারণ সমস্যা আছে এটাই আচ্ছা এবার খেয়াল করো সেকেন্ড কোশ্চেনটা একটু দেখো গ্রাফিক এগুলো বুঝতেছো না বুঝলে বলিও সেকেন্ড কোশ্চেন কি বলছে 10 সেকেন্ড পর সাম্যাবস্থান হতে দূরত্ব আচ্ছা ওয়াইটাই কি ছিল সাম্যাবস্থান থেকে দূরত্ব ছিল না ওয়াইটাই তো আমার সাম্যাবস্থান থেকে দূরত্ব ছিল এখন আমাকে 2 নাম্বার দেখো ওয়াইটা বের করতে হবে এখন ওয়াইটা যদি তুমি বের করো রাইট সাইডে আননোন কে আছে টি টি আছে তোমার সময়টা এখানে দেওয়া আছে তাহলে 10 সেকেন্ড পর সাম্যাবস্থান থেকে দূরত্ব তো পেয়ে গেছো 20 sin পাই বাই 15 গুণ 10 এটা কি না বলো তবে একটা জিনিস যারা ভিডিও দেখবা অথবা তোমরা একটু অলওয়েজ সাবধান থাকবা sin cos tan cot sec cosec এগুলোর পরে যদি পাই থাকে তোমাকে ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে করতে হবে বুঝতেছো তো রেডিয়ান মোডে আমার পাই জায়গায় 180 বসাই দিলাম পাই জায়গায় পাই বসাবো বুঝছো আর যদি ক্যালকুলেটরকে না হয় যে না আমি রেডিয়ান মোডে নিব না ডিগ্রিতে রাখবো তাহলে পাই জায়গায় 180 বসাবো বুঝতে পারছো আর এখানে তুমি বসাবে তুমি ক্যালকুলেটরে বসালে হিসাব করে এখানে ভ্যালুটা বসাবো বুঝতে পারছো কি বললাম তুমি যদি পাই জায়গায় পাই রাখতে চাও তাহলে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নাও আর পাই যদি 180 বসাইতে চাও তাহলে ক্যালকুলেটরকে ডিগ্রিতে রেখে করো বুঝছো কত আসবে 10√3 কত 10√3 10√3 মিটার 3 নাম্বার দেখো 3 নাম্বারটা ইজি এগুলো কি শুধু এমসিকিউর জন্য আসে না এগুলো সিকিউতে আসে এত ইজি আসবে না কাল ইকুয়েশনটা ওই ক্ষেত্রে আরেকটু পেঁচানো থাকবে এত ইজি ইকুয়েশন আমরা আরো পেঁচাবো ইকুয়েশন আচ্ছা এখানে আরেকটা জিনিস বলছে যে 10 সেকেন্ড পর দশা নির্ণয় করতে বলছে মনে রাখবা সাইনের পরে যা থাকবে তাই হচ্ছে দশা বুঝছো দশা কি হবে দশা বলতে এখানে অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটাকেই আমরা দশা বলতেছি তাহলে সাইনের পরে যা থাকে তাকে আমরা দশা বলি না অ্যাঙ্গেল বলি না তো অ্যাঙ্গেলটা যদি দশা হয় তাহলে এই এতটুকু হবে তোমার দশা ওমেগা 15t পাই বাই 15 গুণ t তো আছে t কত 10 সেকেন্ড দাও আছে কত বলো তো 2/3 পাই আবার এখানে পাই এর জায়গায় 180 বসায় দিও না এটা কিন্তু তোমার সাইন কজের হিসাব না এখানে পাই মানে 3.1416 এবার চলো আমরা কয়েকটা গ্রাফ দেখব এই বুঝবো আমি বুঝছো এটা কার কি সমস্যা আছে দশার একক কি মিটার 10 এর একক কি হবে রেডিয়ান হবে 10 এর একটা অ্যাঙ্গেল না Angle এর 10 এর হবে কি না আরো ম্যাথ করবে রিলেটেড আচ্ছা এবার আসলে আমরা প্রথমে দেখব হচ্ছে সরলকরণ দশাটা অ্যাসিস্ট্যান্ট কোণা সরল ভার্সেস দশাটা তো দেখো অ্যাসিস্ট্যান্ট কোণা আমরা সমীকরণটা কি পাইছি y সমান a sin ওমেগা t বুঝছো তো দেখো এখানে একটা ব্যাপার যে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করছিলাম গ্রাফ নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে সাইন গ্রাফটা কেমন হবে মনে আছে যে এরকম হবে মনে আছে হ্যাঁ কস গ্রাফটা কেমন হবে যে উপর থেকে শুরু হবে মনে আছে এগুলা কোথায় ও প্র্যাকটিক্যালে আমাদের দিছিল তাহলে সমস্যা নাই আমরা এখান থেকেই দেখো কিভাবে রান বলে তো এটা অলওয়েজ মনে রাখবা সাইন গ্রাফটা হচ্ছে এরকম আর কস গ্রাফটা হচ্ছে এরকম সাইন গ্রাফ এর মূল বিন্দু থেকে শুরু হয় কস গ্রাফটা এখান থেকে শুরু হয় কিভাবে হয় একটু যদি চিন্তা করো sin 0 ডিগ্রি এর ভ্যালু কত 0 0
তাহলে এটা 0 থেকে শুরু হয়েছে cos 0 ডিগ্রি এর ভ্যালু 1 তার মানে এটা বিস্তার থেকে শুরু হয়েছে 1 থেকে শুরু হয়েছে বুঝতে পারছো এটা আমার কি গ্রাফ সাইন গ্রাফ আচ্ছা সাইন সরলরেখা দশা বের করতে বলছে তারপরে তুমি চিন্তা করো আরেকটা জিনিস মনে রাখবা যে ভার্সেস যেটা আছে ভার্সেসের আগে যেটা থাকবে সেটা অলওয়েজ y অ্যাক্সিসে ভার্সেসের পরে যেটা থাকবে সেটা অলওয়েজ x অ্যাক্সিসে তাহলে x এর আমরা কি দিব ওমেগা টি দিব আর s এর কি দিব বলো তো সরল বলছে তার মানে y টা দিব বুঝতে পারছো এবার সব y এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে a a হতে পারে তাই না এক্ষেত্রে y এর ম্যাক্সিমাম ভ্যালু a কে চিহ্নিত করে বুঝতে পারছো এবার আসো তোমার সাইন যেহেতু এটা সাইন গ্রাফ তাহলে সাইন গ্রাফটা আমরা কি করতে পারি এইটা এদিকে কত হবে বলো তো মাইনাস এ হচ্ছে আচ্ছা এটা কি 1 হবে এটা তো ম্যাক্সিমাম ভ্যালুটা এই ছিল বুঝতে পারছো আচ্ছা এখানে কয়েকটা জিনিস একটু দেখা ট্রাই করো এটা কি বুঝছো আচ্ছা এখান থেকে দেখো এখান থেকে একেবারে ঘুরে এখান পর্যন্ত যদি আসে এটা একটা কি পর্যায়কাল হয় না বুঝতে পারছো তো এটা যদি পর্যায়কাল হয় তাহলে এটা কি বলতো t/4 এটা কত বলতো t/2 এটা কত 3t/4 এটা হচ্ছে t বুঝতে পারছো এবার সব তোমার এই সম্পূর্ণটা ঘুরে যদি এখানে আসে কত ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করে 360 মানে 360/2 না তুমি চিন্তা করো একটা বস্তু একেবারে ঘুরে এখান থেকে এখানে আসছে 2 ডিগ্রি অতিক্রম করতেছে তাহলে 2 ডিগ্রি অতিক্রম করে এতটুকু কত হবে বলো তো কত t/4 আমি এখানে থিটাটা বসাইছি তাই না তাহলে থিটা যদি বসাই এটা এতটুকু 90 ডিগ্রি 90 মানে কত π/4 সরি π/2 π/2 আর এটা কত বলো তো পাই এটা কত হবে 3π/2 এটা হবে 2π বুঝছো স্যার এই এতটুকু মেনশন করো আপনার করার দরকার নেই দেখি সমস্যা আছে কারো তো আরেকটা গ্রাফ দেখবো চলো এই গ্রাফগুলো কিন্তু তোমাদের খতে আঁকতে দেয় তখন একটু চিন্তা ভাবনা করে এবার সুন্দর করে এঁকে দিবা এটি বাংলা কথা লিখবা যে এসেছে কোন সরলরেখার আপস্থের সূত্র হচ্ছে এটা তাই না একটু লিখে তারপর ব্যাখ্যা করে দিবা এরপর আসো এসেছে কোন সরল ভার্সেস সময় গ্রাফ আমরা চ্যাপ্টারে অনেকগুলো গ্রাফ দেখব তাহলে এই ক্ষেত্রে দেখো y সমান কি বলতো a sin ওমেগা t তাহলে এদিকে কি বলবে সরল আর এদিকে কি বলবে টাইম যেহেতু সাইন গ্রাফ এরকম হবে সরলের ম্যাক্সিমাম ভ্যালু কত a আর এখানে বিপরীত দিকে ম্যাক্সিমাম ভ্যালু কত মাইনাস অফ a এটা কি মিনিমাম ভ্যালু না বা মিনিমাম ভ্যালু কত বলো তো 0 বুঝতে পারছো এটা হচ্ছে বিপরীত দিকে ম্যাক্সিমাম আচ্ছা এখান থেকে ঘুরে এখানে আসতে কতটুকু টাইম লাগে t বড় হাতের t পর্যায়কাল তাহলে এই কত হবে t/4 এটা কত হবে বলো তো t/2 হবে 3t/4 আর এটা হবে t তাহলে কি সমস্যা আছে এটা তাহলে ওই যে ওইটা তো 3/4 হবে না এটা ওইটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা 3t/2 ই হবে সত্য ঠিক আছে দেখি কার সমস্যা থাকলে বলো আমাকে আচ্ছা চলো দেখি একটা ম্যাথ তোমরা করো তোমরা নিজেরা প্র্যাকটিস করো আর ট্রাই করো আর একটা ম্যাথ এই হচ্ছে তোমার উদ্দীপক দেওয়া আছে এখানে কোশ্চেন হচ্ছে এসেছে কোন সমীকরণটা বের করতে হবে
সেন্টিমিটার লিখছেন না মিটার? সেন্টিমিটার। এসআই বের করব। হ্যাঁ অবশ্যই সব কিছু অ্যাসাইনমেন্ট করবে। এতে পাই মানে 3.1416 পাই পাই রেখে দিবা, পাই ভ্যালু চেঞ্জ করবে না। টেনসাইন 2 আসে না হয় না। টি এর ভ্যালু কি হবে? এবার t/4 is equal to যদি 4 হয় তাহলে t is equal to 16 টি এভাবে না, এখানে কি বড় হাতের টি ছিল না ছোট বড় হাতের টি? টি না এটা ছোট হাতের টি ছিল। সমীকরণটা দেখো, এই যে এখানে লিখে আছে পয়সমান অ্যাসাইনমেন্ট। আচ্ছা তোমরা কাছাকাছি গেছো সবাই, আমি করে দিচ্ছি তাহলে। কত আসছে? আমার তার নাম আর তোমাদের সবাই হয়েছে, তোমরা একটা জিনিস একটু জাস্ট বুঝতে ভুল করতেছ। দেখো y সমান কি ছিল? a sin ওমেগা t কিনা বলো। এখানে এবার একটা জিনিস খেয়াল করো, তোমার যে টিটা আছে, টিটা এখানে কি বলো তো চলক হিসেবে কাজ করতেছে না। তুমি যদি ধরো একটা এখানে কি বের করতেছি, h এর চেক করার সমীকরণ বের করতে বলছি। এখন আমি তোমাকে সমীকরণ বের করতে বললাম, সমীকরণে y ও থাকবে x ও থাকবে কিনা বলো। নরমালি সমীকরণ যদি 2x 3, এখন তুমি যদি নরমালি সমীকরণ থেকে x টাকেই সরায় দাও, ওটা তো আর সমীকরণই থাকলো না, থাকলো। হ্যাঁ, তো এইটা তোমাকে তাহলে চলককে এখানে মেইনলি টিটা হচ্ছে এই সমীকরণের কি চলক। টিটা চলক কিভাবে তোমরা খেয়াল করো, একটা বস্তু যখন সাম্যাবস্থান থেকে চলা শুরু করে, একটা বস্তু সাম্যাবস্থান থেকে চলা শুরু করে, এক এক সময়ে সে সাম্যাবস্থান থেকে এক এক দূরত্বে থাকে না। তাহলে ওয়াইটা ডিপেন্ড করতেছে কার উপরে? টি এর উপরে। তার মানে ওয়াইটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর টিটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেখানে এখানে এক্স হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট। তার মানে এখানে তোমাকে চলকটাকে মাস্ট ইনক্লুড করে রাখা লাগবে যখন তুমি সমীকরণ বের করতেছো। তাহলে এখানে আননোন কে কে, এটা হচ্ছে আননোন, ওমেগাটা হচ্ছে আননোন। বুঝতে পারছো? তাহলে এ কত এখানে বলো তো? 10 সেন্টিমিটার, তাই না? 0.1 মিটার। আর এখানে ওমেগাটা বের করতে হবে। আচ্ছা এখানে এটা কত? t/4 ছিল না এই পজিশনটা? তাহলে t/4 ইকুয়াল তোমার 4 সেকেন্ড। তাহলে t ইকুয়াল কত? 16 সেকেন্ড। তাহলে তোমার ওমেগা এর সূত্রটা কি ছিল? 2π/t। ওমেগা কি ছিল? π/8। তার মানে π/8 আসবে। তাহলে তোমার y এর সমীকরণটা কি আসবে? y সমান a এর জায়গায় কত আসবে? 0.1 sin ওমেগা এর জায়গায় আসবে π/8 ইনটু t। এটা হচ্ছে তোমার সমীকরণ। বুঝতে পারছো এটা? আচ্ছা আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই থাক। পুরো থেকে কি ভাই এই গ্রাফটা পেয়েছি? না গ্রাফ তো আছে, সুন্দর সুন্দর লাগতেছে না গ্রাফটা? গ্রাফ আরো আছে, গ্রাফ শিখছো। আর আমি জানি অনেক পড়া আছে এই চ্যাপ্টারে, মজা লাগে। এই চ্যাপ্টার যদি কেউ কম বুঝো, এই নবম চ্যাপ্টার যে বুঝবা না, নবম চ্যাপ্টারে আছে হচ্ছে তোমাদের এই তরঙ্গ। হ্যাঁ, তো আমরা তরঙ্গের যত সব ইকুয়েশন আছে এটা থেকে বের করব। তরঙ্গের যে মেইন ইকুয়েশনটা আছে এটা আর এটা থেকে, বুঝছো? তরঙ্গ কিন্তু মেইনলি অ্যাসিস্টেন্ট কোণ, তো এখানে দিয়ে পড়বো আর কি। কালকে ক্লাস 5টা থেকে হ্যাঁ কালকে 7টা কালকে ফিজিক্স এবং কি জিএসডব্লিউ দিবেন? এগুলো পড়ে আসবে। আর ম্যাথে তো গতদিন যা পড়াইছি, তোমরা যদি সুযোগ হয় তোমার কাছে টাচ ফোন ইউজ করো, তোমরা দুজন একজন আর ইউজ করো, তাহলে তো তোমাদের সুযোগ নেই। এক টাইপ 1 থেকে 4 কি করিও তোমরা তো ভেক্টর পড়ছিলে আগে। ও ভেক্টর পড়লে ভেক্টরের টাইপ 1 টু 4 রূপতি করে এটা পড়ে আসে। রূপক তো মনে হয়। আচ্ছা তাহলে আমি কালকে পিডিএফ শীট দিয়ে দিই তাহলে।